আমার সিদ্ধান্ত আমার। তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন ক্ষমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। পতিতাবৃত্তি অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটা অসম্মানজনক পেশা। তাহলে হাজবেন্ডরা কি কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার জন্য পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হোটেল অন্যরকম সম্পর্কের জন্য পুলিশ গ্রেফতার করে। এটি যখন পেশা হয়ে গেল তখন পার্ট টাইম টিউশনি ছেড়ে তারা যদি এই পেশায় চলে আসে তখন আপনি তাদেরকে কিছুই বলতে পারবো না। মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে। আমি চাইলে যে কোনো অপরাধ করতে পারি। প্রথমে যেটি আমার ক্লিয়ার করা উচিত, আমাদের আজকের দাঁড়ানো অবশ্যই আমাদের সেই বোনদের এগেনস্টে না যারা এটি তৈরি করেছেন, বরঞ্চ যে সুপারিশমালাগুলো এসছে তাদের সম্পর্কে। এই জায়গাটি অবশ্যই ক্লিয়ার থাকা উচিত। এবং এখন কমিশনের স্ট্রাকচার নিয়ে বলতে চাই যে যারাই কমিশনের সদস্য বাংলাদেশের কত % নারীদের তারা প্রতিনিধিত্ব করেন। তো সুতরাং তারা যেহেতু মুষ্টিমেয় সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করেন, সেই সুপারিশগুলো সার্বজনীন হবে না, এটাই স্বাভাবিক ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কমিটিটিতে একটি বৈষম্যর অবস্থান দেখা যায়, যেখানে ধর্মীয় কোনো স্কলার নেই এবং তারা এটি অ্যাগ্রিও করছেন যে তারা ইন্টেনশনালি কোনো ধর্মীয় স্কলার রাখেন নাই। তাহলে এটি কি দাঁড়ালো? কমিটিটি একটি বৈষম্যমূলক, সুতরাং তাদের সুপারিশ নিয়ে আসলে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। এবার চলে আসি সুপারিশের বিষয়ে। অনেকগুলো সুপারিশ আছে, আমি আসলে তো সবগুলো বলছি না, আমি খুব স্টেপ বাই স্টেপ বলছি। ব্যক্তি জীবনে তাদের সুপারিশ হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটি যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি হিজাব করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতাও আছে? দ্বিতীয়ত ব্যক্তি লেভেল চলে গেল, এবার চলে আসি সমাজে। প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার। এখানে বলা হলো যে স্বামীর সাথে যে সম্পর্কটি সেটি কিন্তু ম্যারিটাল রেপ হিসেবেও গণ্য হতে পারে। আমি অস্বীকার করছি না, কোনো কোনো জায়গায় এটি হয়। এটি যেই পুরুষটি করেন তিনি কিন্তু একটি মানসিক রোগী, তার সেই চিকিৎসা দরকার। আবার যারা ফিজিক্যালি সত্যি এই কারণে অ্যাসাল্ট হন তারা কিন্তু নারী নির্যাতনের মামলাটি করতে পারছেন। সেখানে আলাদা করে ফৌজদারি মামলার বিষয়টি অবশ্যই একটি বিশৃঙ্খলা তৈরি করবে। এবার চলে আসি যে পরিবারে আরেকটি হচ্ছে যে সম্পত্তির বিষয়টা। এটা বলতে গেলে তাদের আরেকটি অবজেক্টিভটি বলি, তারা বলেন যে পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা। আচ্ছা, পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন ক্ষমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা কেন পুরুষ এবং নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন? স্বামী হয়ে গেল প্রতিপক্ষ, তখন সম্পদ নিয়ে আপনি বলছেন যে আমরা যেন 50-50 আমরা দাবি করি। আমি বলতে চাই আমার ধর্ম আমাকে যতটুকু দিয়েছে অতটুকু আমি অর্জন করতে পারছি না, সেটার বিষয়ে তো আপনারা কোনো সুপারিশ দিলেন না যে কীভাবে করে অতটুকু আমরা পেতে পারি। বরঞ্চ এটাকে আরও ডবল করে দিলেন, মানে সংঘাতটাকে আরও এক পর্যায়ে বাড়িয়ে দিলেন। ধীরে ধীরে আমাকে ব্যক্তি স্বাধীনতা দিলেন, আমাকে আমার স্বামীর কাছ থেকে এক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা নিলেন, বাবা ভাইয়ের সাথে সম্পর্কে নিলেন। এবার আসেন শিক্ষা ব্যবস্থা কী করা হলো। আমরা জানি কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু ট্রান্সজেন্ডার একটি ইস্যু নিয়ে আমাদের কিন্তু সোসাইটিতে প্রচণ্ড ধস নেমেছিল। এখন বলা হলো যে সম্মতিতে যৌন মিলনের সম্পর্কে এটা নিয়ে পড়ালেখা থাকে। এটির যদি ব্যাখ্যা নাও দিই আমরা এটার পরিণাম কিন্তু বুঝতে পারছি। এবার চলে আসি, দেখেন, পতিতাবৃত্তি, যেটি একটি নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটা অসম্মানজনক পেশা। আমি অত্যন্ত নিজেই লজ্জিত যে আমার কমিশনের শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। এটি কি মানবতাপূর্ণ নাকি অমানবিক হয়েছে? যেখানে ইসলাম এটিকে বাধা দিয়েছে, ইসলাম এবং কোনো ধর্মই তার অনুসারীদের জন্য অন্যায় কিছু করতে পারে না। তাহলে এটিকে যখন আপনি পেশা হিসেবে দিচ্ছেন, কি দাঁড়াচ্ছে অবস্থাটা? যে হাজব্যান্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগাল করে দিলেন। তাহলে হাজব্যান্ডরা কি কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার জন্য পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। এখন আসেন যে আমার মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হোটেলে এই মানে অন্যরকম সম্পর্কের জন্য পুলিশ গ্রেফতার করে। এটি যখন পেশা হয়ে গেল তখন পার্ট টাইম টিউশনি ছেড়ে তারা যদি এই পেশায় চলে আসে তখন আপনি তাদেরকে কিছুই বলতে পারবো না। তার মানে সামাজিক মূল্যবোধ বলতে আর কোনো কিছুই থাকলো না। এবার সমাজটি ছেড়ে যদি এবার রাষ্ট্রের দিকে আসি, রাষ্ট্রের ক্ষেত্রে কি বলা হলো, আমি কয়েকটি নারী বিষয় কমিশন অবশ্যই আমি আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু নিয়ে কথা বলেছেন। যেমন হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে এখানে যে ক্ষুদ্র
জাতিসত্তা এবং উপজাতি এই নামগুলো সংবিধান থেকে বাদ দিতে বলেছেন। বলে কি বলেছেন? বলতে হবে আদিবাসী। আমার প্রশ্ন, তারা যদি আদিবাসী হয় তাহলে আমি আপনারা কারা? দেখেন, আমরা জানি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু একটি রাজনীতি আছে, যে আরাকান আর্মি এবং ওই অঞ্চলটাকে আলাদা করে নেওয়ার যে একটি রাজনীতি, আমাদেরকে এই পররাষ্ট্র বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন দেখেন, এবং রাষ্ট্রে আরও কি বলা হলো, যে এখানে নারীদের ক্ষমতায়নের জন্য এত চমৎকার করে কথা বলা হলো, সব নারীদের খুশি হওয়া উচিত ছিল যে সব কিছুতে সমান অধিকার পেয়ে যাবেন। প্রশাসনের রাজনীতিতে এখন মানে আমাদের 64টা জেলা আছে, তা এখন নারী প্রশাসক আছেন 18 জন, মানে ডিস্ট্রিক্ট কমিশনার। তাদের সুপারিশ অনুযায়ী সেই আরও মানে বাকিদেরকে 32 জনকে ডিসি আমার যে কোনো মূল্যেই বানাতে হবে। এটা কিন্তু আসলে সবচেয়ে বড় বৈষম্য। এবং আমার কাছে আরও একটি যে বৈষম্যটি করা পড়ে, যে তারা এই যে কোনো পদক্ষেপ মানে হচ্ছে কোটা। এই যে ফ্যাসিস্ট সরকারের পরে আমরা যে বর্তমান অবস্থায় এসেছি, সেটা কোটা বিরোধী আন্দোলনে আমাদের ছেলে মেয়েরা, আমাদের হিজাবি বোনেরা কতজন প্রাণ দিয়ে আজকের এই অবস্থাটা এসছে। আর নারী উন্নয়নের নামে নারী কমিশনের সুপারিশ মানে সেই আবার কোটার দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে একটি অবহেলা, একটি অসম্মানজনক নয়? কোথায় আপনারা তো সেই মানে জুলাই আন্দোলন যে নারীদের অবস্থা ছিল, তারা আপনারা কোনো সুপারিশ করেন নাই, তাদের জন্য তো কিছু বলেন নাই। এবার যে রাষ্ট্রের কথাটা বলছিলাম, যে রাষ্ট্রে কি বলা হচ্ছে, মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে। আচ্ছা, একটু চিন্তা করি আমরা, যে আমাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হলে আমি যা খুশি তাই করবো, সমাজে আমার কোনো ধরনের ভ্যালুস থাকলো না, ধর্মের কোনো প্র্যাকটিস থাকলো না, এবং তখন আমার জন্য মৃত্যুদণ্ড বন্ধ। আমি চাইলে যে কোনো অপরাধ করতে পারি, এবং তখন আমি এবং আমার রাষ্ট্র স্বেচ্ছাচারী। রাষ্ট্রের জন্য আরেকটি তারা বলেছেন, আন্তর্জাতিক যে কোনো সনদকে পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমরা যেন ভুলে না যাই, আন্তর্জাতিক সনদ মানে হচ্ছে একটা প্রেসক্রিপশন। দেখেন, এই আন্তর্জাতিক সংস্থার সিডো এবং সবকিছু আমরা মেনে নিব, যারা মানবাধিকারের নামে ফিলিস্তিনের ক্ষেত্রে কিন্তু মানবাধিকার তারাকে কার্যকর করে না। সুতরাং বাংলাদেশের জন্য তারা যে প্রেসক্রিপশন দিয়েছে, এটি যদি আমরা মেনে নিই, এটি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন আমাদের কিন্তু ধ্বংস হবে। যে কারণেই আজকে আমাদের এই অবস্থা।